This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ বাবু দা কিনছেন এতে কারোর আপত্তি হচ্ছে এই কারণে, কারণ আমরা যারা বাড়িতে নারকেল ছোলার জন্য দা কিনি, ডাব কাটার জন্য দা কিনি, তারা কেউ সংবাদ মাধ্যমকে ডেকে বাজার থেকে দা নারকেল ছোলার জন্য কিনি না। উনি সংবাদ মাধ্যমকে ডেকে দা কিনছেন, তার অর্থ তিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছেন। আর একজন রাজনীতিবিদ যখন সংবাদ মাধ্যমকে ডেকে দা তরোয়াল কিনছে, তার মানে তাদের রাজনৈতিক যে এজেন্ডা সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি দিলীপবাবুদের শুধু একটা কথাই বলতে চাই, এবং বাংলার মানুষ এটা ভালো মতো বুঝতে পারছেন, ঠিক এইভাবেই বিজেপি প্রত্যেক বছর নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে বারুদের সঞ্চার করে। দিলীপবাবুরা যে কাজগুলো করেন, তাদের কর্মীরা ঠিক এই জিনিসগুলো বুথ স্তরে কপি করে, অঞ্চল স্তরে কপি করে। এই কাজগুলো তারা অঞ্চল স্তরে করেন, এবং দিলীপবাবু আজকে মিডিয়াকে ডেকে যে কাজটা করছেন, অঞ্চল স্তরে তারা বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরকে ডেকে এই কাজটা করেন। যে হুমকি তিনি 2021 বিধানসভার আগেও দিয়েছেন, তখন তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, দেখে নেবো, মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো, ক্ষমতা এলে বার করে মারবো, এগুলো তার কর্মীরাও বলেছিল। তারপরে রেজাল্ট বেরোনোর পর যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন আপনারা তাহলে কান্নাকাটি করেছিলেন কেন? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা আবার সেই একই পথে হাঁটছেন, যে পথে আপনারা 2021 হেঁটে একবার মানুষের দ্বারা রিজেক্টেড হয়ে গেছেন। নাম্বার 1। নাম্বার 2, দিলীপবাবুরা বলতেই পারেন আত্মরক্ষার জন্য অস্ত্র রাখছি ইত্যাদি ইত্যাদি। এখন আত্মরক্ষার জন্য কি সমস্ত কিছু আইন নিজে হাতে তাহলে তুলে নেওয়া যায়? একটা রাজনৈতিক দল, নির্বাচন কমিশনে নথিভুক্ত রাজনৈতিক দল, সংবিধানের শপথ গ্রহণ করে যারা প্রত্যেকে কাজ করেন, তারা যদি বলেন আমি আত্মরক্ষার জন্য নিজের কাছে দা রাখছি, তরোয়াল রাখছি, অস্ত্রশস্ত্র রাখছি, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিস ভগবানের হাতে মানায় সেই জিনিস অসুরদের হাতে মানায় না। একই অস্ত্র যখন ঈশ্বরের হাতে থাকে তখন সেই অস্ত্র পূজিত হয়, আর সেই অস্ত্রই যখন অসুরদের হাতে থাকে তখন মানুষ সেই অস্ত্রকে ভয় পায়। খাড়া মা দুর্গার হাতেও ছিল, খাড়া মহিষাসুরের হাতেও ছিল, কিন্তু মা দুর্গার খাড়া বিসর্জনের পর লোকে নিজের বাড়িতে সাজিয়ে রাখে, অসুরের খাড়া রাখে না। অস্ত্র পুলিশ প্রশাসন ব্যবহার করবে না, দিলীপ ঘোষ ব্যবহার করবে? দিলীপ ঘোষকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? সংবিধান দায়িত্ব দিয়েছে? কোনো রাজনৈতিক দল অস্ত্র ব্যবহার করতে পারে সেটা প্রয়োগ করার জন্য? তিনি নিজেই তো বলছেন যে তার সৎ কাজে লাগে। কোন কাজে তিনি লাগাবেন অস্ত্রকে? আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 40 বছরের ওপর বিরোধী রাজনীতি করেছেন। আজকে শুভেন্দু অধিকারী বিরোধী রাজনীতি করছেন, দিলীপ ঘোষরা বিরোধী রাজনীতি করছেন। কোনো দিন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম দৃশ্য আপনারা দেখাতে পারবেন, যিনি প্রকাশ্য মঞ্চ থেকে দাঁড়িয়ে বিরোধীদেরকে এরকম মেরে দেবো, কেটে দেবো, পুঁতে দেবো বলে হুমকি দিচ্ছেন, অস্ত্রর ঝঞ্ঝা বাজাচ্ছেন, অস্ত্র কিনছেন, অস্ত্র জোগাড় করছেন, আবার সেটা বলে উস্কাচ্ছেন? কোনো দিন এই দৃশ্য দেখাতে পারবেন? মানুষ কিন্তু দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে এমনি এমনি একটা 10 কোটি মানুষের রাজ্যের ভার তুলে দেননি। মানুষ জানেন, মানুষ বুঝতে পেরেছিলেন যে আর যাই হোক, এই মহিলা যথেষ্ট দায়িত্বজ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি। রাজনৈতিক বিরোধিতা তিনি করেছেন, কিন্তু একটা রাজ্যর দায়িত্ব কাঁধে নেওয়ার মতো যোগ্যতা তার আছে। কেন? কারণ 2011 যেটা অবশ্যম্ভাবী পরিবর্তনের বছর, যেটা সিপিএমও 2008-09 থেকে বুঝে গিয়েছিল, সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। যে টাইমে তিনি কিন্তু চাইলে দিলীপ ঘোষদের মতো হুমকি দিতে পারতেন, কারণ তখন তিনি জানেন সাধারণ মানুষও বামফ্রন্টের ওপর ক্ষিপ্ত। তিনি যদি কোনো উগ্র বক্তব্য রাখতেনও তাতে সাধারণ মানুষদের যেত আসতো না, কিন্তু তারপরেও তিনি সম্প্রীতির কথা বলেছিলেন, তারপরেও তিনি রাজনৈতিক সহাবস্থানের কথা বলেছিলেন, আর এই কারণে মানুষ তাকে বিশ্বাস করেছিল। আজকে আর একটা বিরোধী রাজনৈতিক দল যারা ক্ষমতা থেকে যোজন দূরে, তারা এখন থেকেই দা কিনছে, তরোয়াল কিনছে, মেরে দেওয়ার হুমকি দিচ্ছে, এত তারিখে দেখে নেবো, ওই তারিখের পর বুঝে নেবো, এই সমস্ত কথা বলছেন। বাকিটা সাধারণ মানুষ বিচার করবেন। দেশের মুসলমানরা জানেন হাতির দেখানোর দাঁত একটা আর খাওয়ার দাঁত একটা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিলীপ ঘোষ আজকে যে কথাটা বলছেন, যে উনি যেটা করছেন প্রধানমন্ত্রী হিসাবে করছেন, আমি জাস্ট একটা প্রশ্ন দিলীপ ঘোষকে করতে চাই। সেটা হচ্ছে, আজকে নরেন্দ্র মোদী যে কাজটা করেছেন, ওটাই যদি ভারতবর্ষের কোনো বিরোধী সরকারের মুখ্যমন্ত্রী করতো, তাহলে কি আপনারা এটা নিয়ে তোষণের অভিযোগ করতেন না? অবশ্যই করতেন। 2 নম্বর কথা, অবশ্যই তিনি মুসলিম ভাই বোনেদের ইফতারের জন্য আগামী ঈদ উপলক্ষে সওগাত দিচ্ছে, তো খুব ভালো লক্ষণ। নরেন্দ্র মোদী যে কাজটা প্রধানমন্ত্রী হিসাবে করছেন, তার দলও যদি মেনে চলে তাহলে খুব ভালো হয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এইটা যদি শুধুমাত্র হাতির দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত যদি এই গল্প না হয়ে থাকে, তাহলে আমরা তো পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু যারা আছি,
তারাও এক্সপেক্ট করতে পারি যে দুর্গাপুজোর সময় আমরা একটু সওগাত পাবো নরেন্দ্র মোদীর থেকে। আমাদের বাংলার যারা মুসলিম ভাই বোনেরা আছে তারা এক্সপেক্ট করতে পারে যে তারাও রমজান মাস উপলক্ষে তারাও কিছু গিফট পাবেন প্রধানমন্ত্রীর থেকে। আমি জানি না নরেন্দ্র মোদীর এই তালিকার মধ্যে শুনলাম 40 লক্ষ মুসলিম ভাই বোনকে নাকি তিনি দেবেন। সেই 40 লক্ষ ভাই বোনদের মধ্যে কারা আছেন, কোন রাজ্যের কতজন আছেন এ সম্পর্কে আমার জানা নেই। এখন বিষয়টা হচ্ছে ওই জায়গাতেই, নরেন্দ্র মোদী যদি এটা সত্যি সত্যি মন থেকে করে থাকেন তাহলে তার রাজনৈতিক দলকে এটার উত্তর দিতে হবে যে প্রধানমন্ত্রী একটা নীতিতে চলছেন এবং তার রাজনৈতিক দল কি আরেকটা নীতিতে চলছেন। আর প্রধানমন্ত্রী যদি এটা ভনিতা করে থাকেন, তিনি যে কাজটা করে থাকেন প্রায়শই, তাহলে তো আমাদের আর কিছু বলার নেই, এ দেশের প্রত্যেকটা মানুষই জানেন। ফলে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের অ্যাপিজমেন্ট পলিটিক্স নিয়ে বক্তব্য বাংলার মাটিতে তারা 2019 থেকে রাখছেন। কিন্তু এই বাঙালি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঈদের নামাজ পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঈদের নামাজ পড়া মুসলিম ভাইদের পাশে বসেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ইফতার করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 25শে ডিসেম্বর খ্রিস্টান ভাই বোনদের সঙ্গে একসঙ্গে প্রেয়ারে পার্টিসিপেট করেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সময় চেতলা অগ্রণী ক্লাবে গিয়ে মা দুর্গার তৃতীয় নয়ন আঁকেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো ক্লাবগুলিকে সহযোগিতা করেন যেন দুর্গাপুজো বন্ধ না হয়ে যায়। তো একটাকে আমি শুধু ইমাম ভাতাকে দেখিয়ে আমি মুসলিম তোষণ বলবো আর দীঘার জগন্নাথ মন্দিরের বেলায় আমি অন্যরকম সুর গাইবো, এই জিনিস চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মাটিতে কাউকে কিছু প্রমাণ করার নেই। বাংলার প্রত্যেকটা মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ হিসাবে, একজন মুখ্যমন্ত্রী হিসাবে জাত ধর্ম নির্বিশেষে তাদের পাশে দাঁড়ান। ফলে সাধারণ মানুষই প্রত্যেকবার তার জবাব দিয়েছে, এবারও দেবে। এই প্রশংসাটাকে আমি আরএসএসের অ্যাপ্রুভাল হিসেবে দেখছি। শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বিজেপি জয়েন করার পর একটা কথাই বলে এসছেন, আমি একসময় শাখা করতাম। যদিও তিনি কবে শাখা করেছেন এ কথা তো বিজেপি যোগ দেওয়ার আগে কোনো দিন তাকে বলতে শুনিনি। তো বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি অনেকবার বলেছেন তিনি শাখা করতেন। তো বিজেপিতে একটা বক্তব্য অনেকেরই আছে যে বিজেপিতে মুখ্যমন্ত্রী হতে গেলে নাকি আরএসএসের ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন। যদিও হেমন্ত বিশ্ব শর্মাদের ক্ষেত্রে সেসব মেলেনি। তো শুভেন্দুবাবু হয়তো সেই জায়গা থেকে তার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে বিজেপি যদি কোশ্মিনকালেও কখনো যেতে আমার কপালে কি শিখে ছিড়বে। আজকে স্বস্তিকে এই শুভেন্দু অধিকারীর প্রশংসিত হওয়াটা হতে পারে শুভেন্দুবাবুর জন্য স্বস্তির কারণ হতে পারে, কিন্তু আলটিমেটলি এই স্বস্তিটা ক্ষণস্থায়ী। কারণ আরএসএসের ব্যাকগ্রাউন্ড আছে কি না, তার অ্যাপ্রুভাল স্বস্তিক দিল কি না, বা আরএসএস কাউকে অ্যাপ্রুভাল দিল কি না, আলটিমেটলি সেটা তখনই ফ্যাক্টর হবে যখন বাংলার মানুষ কাউকে অ্যাপ্রুভাল দেবে, যখন বাংলার ক্ষমতার অলিন্দে কেউ যেতে পারবে। আর সেই বাংলার মানুষের অ্যাপ্রুভাল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর সাথে নেই। ফলে সরি শুভেন্দুবাবু, আপনি আরএসএসের অ্যাপ্রুভাল নিয়ে খুশি থাকুন। পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রকল্প নয়, তার আগে কন্যাশ্রী বলে যে প্রকল্পটা, যেটা বিশ্ব দরবারেও প্রশংসিত হয়েছে, সেই প্রকল্পটার একটা মূল উদ্দেশ্যই কিন্তু ছিল যে নারীদের, তারা যেন নাবালিকা অবস্থায় তাদের বিয়ে আটকানো যায় এবং তাদেরকে আরও বেশি পড়াশোনাতে উৎসাহিত করা যায়। এবং সেই কাজটা সফলতার সঙ্গে হয়েছে বলেই আপনি যদি দেখেন বাংলার মাটিতে নারী শিক্ষার হার আগের তুলনায় অনেক বেড়েছে। এখন এই একটা অ্যাক্সিডেন্টাল কেস যেটা আপনি বললেন চন্দ্রকোনা থেকে সামনে আসছে, সেটা সত্যিই যথেষ্ট কনসার্নিং একটা বিষয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের যারা পার্ট, তাদেরকে এই ব্যাপারটা যথেষ্ট ভালোভাবে দেখতে হবে। কারণ আপনিই বললেন যে একটা নির্দিষ্ট জায়গা থেকেই খবরটা এসছে, তাহলে ওই নির্দিষ্ট এলাকায় কী এমন ঘটলো যে সেখান থেকে এই জায়গাটা খবরটা এসছে। পশ্চিমবঙ্গে তো আরও এতগুলো ব্লক রয়েছে, এতগুলো জায়গা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় লোকাল প্রশাসনকে এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখা উচিত, ইনভেস্টিগেশন করা উচিত কীভাবে এই ঘটনাটা ঘটলো। আর বাদবাকি ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে আমি শুধু বলবো যে আপনারা যারা ব্রিজভূষণকে শেল্টার দেন, আপনারা যারা আশারাম বাপু কিংবা রাম রহিমদের ইলেকশন এলে প্যারোলে মুক্তি দেন, তারা মানে কনভিক্টেড হওয়ার পরেও, তারা দোষী সাব্যস্ত হওয়ার পরেও তাদের পাশে এসে আপনারা দাঁড়ান। আপনারা যারা বিলকিস বানুর জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের গুজরাটের সরকার সুপ্রিম আদালতকে অ্যাপ্রুভাল দেয়, সেই রাজনৈতিক দলের মুখ থেকে নারীদের বিষয়ে কোনো কথা আমরা শুনতে রাজি নই। আর দিলীপবাবুর মুখ থেকে তো বিশেষ করে নয়ই, কারণ এই দিলীপবাবু আজ থেকে 5 বছর আগে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে শাড়ি ছেড়ে বারমুন্ডা পরার পরামর্শ দিয়েছিলেন। সেই কথা এ বাংলার মহিলারা ভোলেননি। এই দিলীপ ঘোষের যিনি নেতা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি গত বিধানসভা নির্বাচনে 5 বছর আগে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক একজন বখাটে ছেলে যেভাবে শীষ দেয়, ঠিক সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাক দিয়েছিলেন। এটাও বাংলার মানুষ দেখেছিল। এবং বিজেপি শাসিত রাজ্যগুলো নারী সুরক্ষার দিক থেকে যে কোন পজিশানে, সেটা এনসিআরবির রিপোর্টেই প্রকাশিত, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য নয়।
ফলে স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের থেকে নারী নিরাপত্তা নিয়ে শুনতে হবে, এর চাইতে হাস্যকর জিনিস আর কিছু হয় না। আমি শুধু বিজেপির উদ্দেশ্যে আমার 4টে লাইনে বলি, গুজরাটে যে রামের পুজো করো তোমরা, বাংলায় সে রামের দেবীকে আমরা পুজি, হাতরাসে করে তোমরা জ্বালিয়ে দাও, সেই বোনেদের মাঝে আমরা দুর্গা খুঁজি। এটা বাংলার কালচার, এটা তৃণমূল কংগ্রেসের কালচার।